সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টোনা ও টুনির পরিবার। নিজের বাচ্চাদের জন্য তো সব বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু এই মা টুনি ও বাবা টোনার তাদের সন্তানদের জন্য একটু বেশি ভালোবাসা ছিল। টোনা টুনি তাদের জীবন অনেক খুশিতে পার করছিল, কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টোনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দানা আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না, কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না, আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই, আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। টুনি, আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে দাও। আমার কিচ্ছু হবে না টুনি, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যাব আর আসব। আমি আমার রাজু ও মিঠুকে ক্ষুধার্ত দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু, মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। দেখো, তোমাদের বাবা অনেক ঝড় বাতাসেও বাইরে চলে গিয়েছে, শুধু তোমাদের খাবারের জন্য। তোমরা ক্ষুধার্ত থাকবে বলে। শোনো রাজু, মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল, কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। আল্লাহ কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদের খাবার দানা জোগাড় করে দিয়েছে। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছি বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই 2 দিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা, আমার কথায় খারাপ কিছু ভেবো না, আমি তোমার বড় ছেলে, ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে। যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি, তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে, তাই না? সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি। ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু, ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি রাজু ভাইয়া কি বলতে চায়। আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করবো বলো?
যদি সে আমার বড় হয়ে এ কাজ না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো? আমিও পারবো না এ কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনার থেকে খিদায় মরে যাওয়া অনেক ভালো। এতে লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যিই বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে, আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই। তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস এসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টুনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্দেহ হলো ঠিক তখন রাজু এসে তার মাকে বলল, মা তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিকমতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোড় করছি টোনা, তুমি আমার কথা রাজি হয়ে যাও। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল, আর টোনার মিঠুর কাছেই ছিল। দেখো ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাইই করবে? আমারও তো অধিকার আছে, আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল আর বলল, মা আমি বাবার সাথে থাকতে পারবো না, বাবার সাথে আমার ঘুম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু আমরা দুজন তো এখন অনেক অসহায়, তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওই ঘর লাগবে না, ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না। বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি, আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো। তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনেছেন? মিসকে তো ঠিক করেছে, মিসকে নাকি দেশ ভ্রমণে বের হবেন আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন। সে কি?
মিসকে আবার হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? তাও আবার একা একাই দেশ ভ্রমণে বের হবে, এটা তো ভাববার বিষয়। এটা তো জানি না মহারাজ, কিন্তু মিসকে বলেছে এবার নাকি দেশ ভ্রমণে বের হয়ে ছাড়বে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, আর এটাও বলেছিলাম যে একা যাওয়া ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা? বুঝেছি। মিসকে যেহেতু একবার বলেছে সে দেশ ভ্রমণে বের হবে, তার মানে সে গিয়েই ছাড়বে। তবে আমাকে একবার মিসকের সাথে কথা বলতে হবে। সিংহের সাথে কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এদিকে মিসকের মাথায় ঘুরতেই থাকে মিসকে কিভাবে দেশ ভ্রমণে বের হবেন। উফ বাবা, চারিদিকে কত চিৎকার চেঁচামেচি। আমার তো এত চিৎকার চেঁচামেচি আর ভালোই লাগছে না। একটু যে শান্তিতে আমি ঘুমাবো সেই জো নেই, কত চিৎকার করছি। মিসকে শিয়াল আশেপাশে এমন চিৎকার চেঁচামেচি শুনে একদম বিরক্ত হয়ে যায়। না না, এবার দেশ ভ্রমণে বের হবই। এভাবে আর ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে সবকিছু। মন মেজে সবকিছু সুন্দর করে নেওয়া দরকার। মিসকে এভাবেই বুদ্ধি বের করতে থাকে, এভাবে দিন কাটতে থাকে। মিসকে দাদা, ও মিসকে দাদা, শোনো গো শোনো, তুমি দেশ ভ্রমণে কবে যাবে শুনি? এই তো খুব তাড়াতাড়ি দেশ ভ্রমণে বের হবো। আমি কি তোদের মতো নাকি যে সারা জীবন এক জঙ্গলে পড়ে পড়ে থাকবো? আমি পুরো দেশ, পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবো। কিন্তু মিসকে দাদা, তোমার তো একা একা দেশ ভ্রমণে বের হওয়া একদম উচিত নয় গো। জানোই তো আজকালকার দিনকাল একদম ভালো না, তোমার তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই না? না, আবার কোনো বিপদ হবে না, এসব কিছু তোদের হিংসেবো। আমি দেশ ভ্রমণে বের হব, এটা একদম সহ্য হচ্ছে না তোদের, আমি তো জানি। মিসকে যখন শিয়ালিনীর সাথে এভাবেই কথা বলছিল, এমন সময় সেখানে ইঁদুর চলে আসে। আমি বলি কি মিচকে দাদা, আমরা সবাই মিলে তো জঙ্গলে ভ্রমণে বের হব, তুমি না হয় আমাদের সাথে যেও, একা যেও না দাদা। ও, আগে তো ভাবতাম শুধু শিয়ালিনের হিংসা হচ্ছে, এখন তো দেখছি তোদের সবারই হিংসা হচ্ছে। না না দাদা, তোমায় আমরা জঙ্গলবাসী অনেক ভালোবাসি, তাই তোমাকে আমরা বারণ করছি, তুমি না হয় আমাদের সাথে যেও, তোমার ক্ষতি হতে পারে। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, এসেছে আমার দেশ ভ্রমণ আটকাতে। মিসকে এভাবেই নানান কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি মিচকে দাদা কেমন যেন, আমরা মিচকে দাদার ভালো চাইলেও মিচকে দাদা শুধু আমাদের ভুল বুঝেই যাচ্ছে। আমার মন বলছে মিচকে দাদা কোনো বিপদে পড়বে। বাদ দে ইঁদুর, চল আমরা আমাদের কাজে চলে যাই। এরপর তারা যে যার কাজে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে মিসকে বেরিয়ে পড়ে দেশ ভ্রমণে। আরে বাহ, কত সুন্দর জায়গা! এত সুন্দর সুন্দর জঙ্গল তো আমি না বের হলে বুঝতেই পারতাম না। কত সুন্দর জঙ্গল, নদী, পাহাড়, পর্বত, আহা! মিসকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমার নাকি বিপদ হবে, কিন্তু আমার তো কোনো বিপদ হলোই না, আমি তো বেশ উপভোগ করছি। মিসকে এভাবেই উপভোগ করতে থাকে। এদিকে সিংহ সহ বাকিরা পড়ে যায় মহা চিন্তায়। না 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 না, মিসকে কোনো না কোনো বিপদে পড়বে, এটা আমার মন বলছে। শোনো, আমরাও জঙ্গল ভ্রমণে বের হয়ে পড়বো, আর আমাদের মিসকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাজা মশাই, জঙ্গলে সবার কি একসাথে যাওয়া ঠিক হবে? জঙ্গলে কেউ না থাকলে তো দুষ্ট পশু পাখি এসে জঙ্গল দখল করে ফেলতে পারে। হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস। আর বাকিরা আমরা যাচ্ছি, ওকে খুঁজে নিয়ে আসবো। এরপর সিংহ বাকিদের নিয়ে বের হয় মিসকে খুঁজতে। এদিকে মিসকে ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে চলে আসে। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে, কিন্তু এই জঙ্গলের তো কাউকে আমি চিনি না, তাহলে এখন কি খাবো? বাবা গো বাবা, অনেক দূরের পথ হেঁটেছি, এখন তো আমার বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিসকে আশেপাশে তাকিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় মিসকে পাশে কিছু মুরগি দেখতে পায়, আর মিসকে খুশি মনে যেই না মুরগি ধরতে যাবে, অমনি সেখানে একটা বাঘিনী চলে আসে। আয় আয়, কে তুই? কে? তোর তো সাহস কম না, আমাদের জঙ্গলে কিনে এসে মুরগি ধরছিস? তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। কে তুই? আসলে আমি মিচকে জঙ্গল ভ্রমণে বের হয়েছি, বড্ড খিদে পেয়েছিল, তাই ভাবলাম একটা মুরগি ধরে খেয়ে ফেলি। এটা কি তোর মামার বাড়ি নাকি যে মুরগি ধরবি আর খাবি? এটা তো আমাদের জঙ্গল, আর এই জঙ্গলে আমার কথাই চলে।
চলে যা তো এখান থেকে। আমি বড্ড ক্লান্ত, একটা মুরগি ধরে খাই না। আমি তো আপনাদের অতিথি। শোন, এত মন ভোলানো কথা বলে লাভ নেই। আমি এত অতিথি সেবা করি না, তাই এখান থেকে চলে যা বলছি। বাঘিনী মিসকের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, আর মিসকে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ কোন বিপদে পড়লাম আমি। এই বাঘিনী যে রাগী, একটু মুরগি খেতে দিল না আমাকে। এমনিতে শরীরটা বড্ড ক্লান্ত, তার উপর আবার পেটে খিদে। মিসকে ক্লান্ত শরীর নিয়ে আরো সামনের দিকে হাঁটতে থাকে, আর মিসকে একটা বড় আম গাছ দেখতে পায়, আর সেই গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এমন সময় মিসকে ঘুম ভেঙে যায় এক কাকুরি কাকের চিৎকারে। কা কা কা। আরে এই কাক, দেখছিস তো আমি ঘুমাচ্ছি, তবুও ভাঙ্গা গলায় গাইতেই হবে তাই না? চুপ কর বলছি, চুপ কর। এই শয়তান শেয়াল, কে তুই? দেখে তো এই জঙ্গলে মনে হচ্ছে না। কোথায় থেকে এসেছিস শুনে? আমাদের জঙ্গলে এসে কিনা আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম না। বারে, তোদের জঙ্গল বলে কি এভাবে বেসুরা গলায় গান গাইবি নাকি? হ্যাঁ, এটা আমাদের জঙ্গল। এখানে আমি আমার স্বাধীনতা অনুযায়ী ডাকবো। বেশি কথা বললে কিন্তু জঙ্গলের সবাইকে ডেকে নিয়ে এসে তোকে মারবো। কাকুরি এসব বলে আবার তার বেসুরা গলায় গান গাইতে থাকে, আর মিসকে রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। না, আমি আর হাঁটতে পারছি না, বড্ড ক্লান্ত লাগছে। মনে হচ্ছে এক্ষুনি বুঝি মরে যাব। সত্যি, নিজের জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউই আপন নয়, সবাই পর। সবাই আমাকে ঠিক কথাই বলেছিল। মিসকে এতটাই ক্লান্ত ছিল যে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সিংহ সহ বাকিরা মিসকে খুঁজতে থাকে। একে সে কখন থেকে মিচকে খুঁজছি তো খুঁজছি, কিন্তু মিচকে কোথায়? মিচকের ছায়াও তো কোথাও দেখতে পারছি না। মিচকের তো ছায়াও নেই। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার মন বলছে মিচকে দাদা সামনে জঙ্গলে আছে। আমাকে মিচকে দাদা বলেছিল কোন জঙ্গলের পর কোন জঙ্গল যাবে। তাহলে তো হয়েই গেল। এই চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যেতে হবে। এরপর সিংহ দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে মিসকের অবস্থা আরো করুণ হতে থাকে। পানি পানি, বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। কেউ কি আমাকে একটু পানি খেতে দিবে? কেউ কি আছো যে আমাকে একটু সাহায্য করবে? মিসকে পানির জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিসকেকে কেউ সাহায্য করতে আসে না। মিসকে অবশেষে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে আসে। এই তো একটা নদী, তাড়াতাড়ি করে একটু পানি খেয়ে নেই। আমাকে যে করেই হোক একটু পানি খেতেই হবে। এরপর মিসকে যেই না পানি পান করতে যাবে, অমনি সেখানে কুমির চলে আসে। এই কে তুই? কে? নিশ্চয়ই আমার ছানাকে খেতে এসেছিস তাই না? চলে যা বলছি, চলে যা এখান থেকে। না না, আমি তোমার ছানাকে খেতে আসিনি। আমি শুধু একটু পানি খেয়ে চলে যাব। আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে। না না, তোর কোনো ছল চাতুরি আমি আর শুনতে যাচ্ছি না। তুই কি চলে যাবি নাকি আমি ডাঙ্গায় উঠবো? কুমিরের কথা শুনে মিসকে তাড়াতাড়ি চলে আসে। এদিকে সিংহ সহ বাকিরাও চলে আসে। মিচকে দাদা, এ কি হাল করেছো তোমার? ও, তোমরা সবাই এসেছো। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের কথা শুনিনি বলেই তো আজ আমার এই হাল হয়েছে। আমি জানতাম না যে একতাই বল। আচ্ছা হয়েছে হয়েছে, এখন থেকে আর পাকনামো না করলেই হলো। এরপর আমরা সবাই একসাথে দেশ ভ্রমণে বের হব। এরপর ওরা সবাই মিলে জঙ্গলে চলে আসে।